আমরা ইতিমধ্যে আলোচনা করে ফেলেছি বাত কি এবং অ্যালফাবেটিক্যালি এ দিয়ে প্রয়োজনীয় ওষুধগুলোও আলোচনা করেছি, যেটা রেকর্ড আকারে স্টোরেজ করা আছে আমার ইউটিউব চ্যানেলে। বারবার দেখবেন, বারবার দেখবেন। আপনাদের এই ক্লাসগুলোতে আমার ইউটিউবে মনিটাইজেশন আছে, কিন্তু আমি নিঃস্বার্থভাবে কাজ করার কারণে এই ভিডিওগুলোর মনিটাইজ আমি অফ করে দিয়েছি। আমি এখান থেকে কোনো আর্ন করতে চাই না। বারবার দেখবেন, গেঁথে যাবে। আমরা আজকের আলোচনা শুরু করছি। অপেক্ষা করেছি প্রায় 14 মিনিট। যারা অংশগ্রহণ করেছেন এই সময়ের মধ্যে তাদেরকে আমার পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি। আপনারা শীতের মধ্যে কষ্ট করে আমার প্রতি বিশ্বাস রেখে টেবিল চেয়ারে খাতা কলম নিয়ে বসেছেন। আমি আমার সর্বোচ্চটা আপনাদের জন্য নিংড়ে দিতে চাই। আজকে প্রথমে যে ওষুধটা নিয়ে আলোচনা শুরু করছি এটা আপনাদের সবার পরিচিত। আশা করি এখানে যারা উপস্থিত আছেন তারা সবাই পড়েছেন। খুব স্লোলি আলোচনা করব, থেমে থেমে, কারণ আমি লক্ষ্য করলাম আমি জোরে বলাতে অনেকের বুঝতে অসুবিধা হয়। আসলে আমার এই জিনিসগুলো মুখস্থ, বইপত্র লাগে না। আমি যখন বলি কিছু কিছু ক্ষেত্রে রেপার্টরি বের করতে হয়, তাছাড়া আমি এমনি বলতে পারি। তারপরেও যদি অসুবিধা হয় আমাকে জানাবেন। বেলেডোনা। বেলেডোনাকে শুধু বাতের জন্যে বলবো না, প্রত্যেকটা স্টেজের রোগে, ফর অ্যাকুইট অ্যান্ড ক্রনিক, সে যে রোগী হোক না কেন, আমার তালিকায় যতগুলো ওষুধ আছে তার মধ্যে বেস্ট রেমেডি। এর ব্যক্তিগত কিছু লক্ষণ আছে, যে লক্ষণগুলো তার নিজস্ব সম্পদ। এই কারণে নিজস্ব সম্পদ বলছি, কারণ ওই লক্ষণগুলো আমরা যদি সবথেকে বড় বই হেরিং গাইডিং সিমটমস, আলহামদুলিল্লাহ 12টা খণ্ড, যতগুলো পাতা আছে নিজের আয়ত্তে করে ফেলেছি। কোনোটার সঙ্গে মেলেনি, কোনো ওষুধের সঙ্গে মেলেনি। অতটুকু যদি আমরা মনে রাখতে পারি তাহলে সম্পূর্ণ বেলেডোনাকে যে কোনো রোগের যে কোনো সিচুয়েশানে আমরা ব্যবহার করতে পারি। আলোচনার ফাঁকে ফাঁকে আমি সেগুলো বলে দেব। ফার্স্ট অফ অল, বাতের জন্য যেটা আমাদেরকে বলতেই হয় ইন্ডিকেশন, সেটা হলো আক্রান্ত স্থানে কাটিং, CUTTING, কাটিং, টিয়ারিং, রানিং। 3 ধরনের পেন থাকে। কাটিং মিন্স কেটে ফেলা, ছিঁড়ে ফেলা, এবং রানিং সেগুলো ওই আক্রান্ত স্থানে মুভ করতে পারে, নড়ে বেড়াতে পারে, চলাফেরা করতে পারে। কোন জায়গাতে? অ্যাফেক্টেড এরিয়াতে। এবং আরও একটা ব্যথা পায় যেটাকে লাইটেনিং পেইন বলা হয়। লাইক বজ্রপাত যে হচ্ছে, যখন বজ্রপাত হয় আকাশে কিছু আলো
এত দ্রুত গতিতে যায়, আপনার চোখের পাতা ফেলতে ফেলতে হারিয়ে যায়, যেটাকে আমরা লাইটেনিং পেন বলি। এইরকম ব্যথাও আমরা বেলেডোনাতে পাবো। এটা হলো ব্যথার চরিত্র। এখন শুধু বাত বলে কথা না, আপনি কোথাও অ্যাক্সিডেন্ট করেছেন। আমরা সবাই জানি অ্যাক্সিডেন্ট মানে আর্নিকা, আর এর ওপর দিয়ে কোনো যুক্তি দিতে গেলে বোকা সেজে যেতে হয়। এটা হোমিওপ্যাথি ডাক্তারদের কাছেই না। এমন যদি কোনো চিন্তা ভাবনা থাকে আঘাত মানেই আর্নিকা, তাহলে আপনি ভুল পথে আছেন। আঘাত মানে সিমফাইটাম, আঘাত মানে ফাইটোলক্কা, আঘাত মানে ব্রায়োনিয়া। মানে কথা হলো আঘাত, কিন্তু আমি ব্রায়োনিয়া, আমি লিডাম, আমি রোডো নাকি বেলকে সিলেক্ট করব, সেটা তো তার সেন্সেশনের ওপরে, সেটা তো তার লক্ষণের ওপরে। কিন্তু আঘাত মানে অনেক। এক্সাম্পল হিসাবে বলাই যেতে পারে, যে কোনো একটা চ্যাপ্টারে গিয়ে, ছেড়ে দেন না, যে কোনো চ্যাপ্টারে না, জেনারেটিসে গিয়ে পেইন বলে একটা রুব্রিক্স আছে, সেখানে গিয়ে দেখেন হোমিওপ্যাথিতে ৩,৫৮৩টা ঔষধের মধ্যে অর্ধেক ঔষধ ওর মধ্যে ঢোকানো আছে। কার আন্ডারে? পেনের আন্ডারে। এখন কথা হলো, বাপু এত কিছু জানি না, আগে রুগী এসছে, ফার্স্ট গ্রেডের যে ওষুধগুলো আছে পটাপট লিখবো, ভালো না হলে সেকেন্ড গ্রেড, না হলে থার্ড গ্রেড। যদি ভালো না হয় তারপরে বলবো হোমিওপ্যাথিতে কাজ করবে না, যাও রোলাক 1 গ্রাম করে দাওগা, ভালো হয়ে যাবে। না, সিমটমস মিলাইতে পারলেই কাজ হবে। যেমন বেলের ক্ষেত্রে কি পাবো? ওই যে অ্যাফেক্টেড এরিয়া, ধরে নিলাম সেটা কোনো জয়েন্টে, সেখানে সোয়েলিং পাবো, ফোলা, সেখানে পাবো রেড, সেখানে পাবো চকচকে ভাব, লাইক মমের মতো। ওটা ওই যে অ্যাক্সিডেন্ট করেই ওই কালারটা, ওই আকারটা ধারণ করেছে। আমার কথা বুঝিয়েন। বেল আমি অ্যাক্সিডেন্টাল হিস্ট্রিতেও দেব, ওখানে ফোলা থাকবে। হ্যাঁ, এই ফোলা আর্নিকাতেও আছে, সিমফাইটামেও আছে, ক্যালকেরিয়া ফসেও আছে, ক্যালকেরিয়া কার্বেও আছে, অ্যাক্টিয়া স্পাইকেটাতেও আছে। আছে, আমি দেখতে পাচ্ছি আছে, আমি দেখতে পাচ্ছি আছে। রেডনেস অনেক কটা ওষুধে আছে, কিন্তু বৈশিষ্ট্য হচ্ছে বেলের, এবং মোমের মতো চকচক করতেছে। ও অ্যাক্সিডেন্টাল হিস্ট্রি, আমি আর্নিকা না, আমি বেলকেই প্রেসক্রাইব করব। আজ অবধি যতদিন হোমিওপ্যাথি করবেন, এ কটা কথাকে, এই 3টা শব্দকে কোনোভাবেই ভুলবেন না, সেটা অ্যাকুইট ডিজিজ হোক আর ক্রনিক ডিজিজ হোক না কেন। আচ্ছা, তারপরে ধরুন রোগীর জ্বর আসলো, এই জিনিসগুলোই ফলো করবেন। এছাড়াও এই জয়েন্টগুলো ছাড়াও বেল ওই সকল জায়গার বাতের জন্য ব্যবহার করব, অ্যানাটমিক্যাল পার্ট, যেমন নেক অর সার্ভাইকাল, যেমন শোল্ডার, যেমন আপার আর্মস, বাহু, এগুলোতেও যদি বাতজনিত কোনো কমপ্লিকেশন থাকে আর ওই 3টা জিনিস থাকে, তাহলে আমরা বেলকে প্রেসক্রাইব করব। রিউম্যাটিক স্টিফনেস ইন নেক, ধরুন আপনি চুল কাটতে গেছিলেন, ধরুন না, একদম ধরে ফেলুন,
আপনার কাছে একজন রুগী এসছে, সে এসে অভিযোগ করছে যে স্যার, আমি এর আগেও লক্ষ্য করেছি, গুরুত্ব দেইনি, কিন্তু আজকে সহ্য করতে পারছি না বিধায় আপনার নাম শুনে আপনার কাছে দৌড়ে আসলাম। আমার চুল কাটার পর থেকে ঘাড়টায় প্রচণ্ড ব্যথা হচ্ছে। ঠাস করে হাত দিয়ে দেখছেন বেশ গরম। ওকে বেলেডোনা দিয়ে ছেড়ে দেন, ওর ঘাড়ের ওই বাতটা ভালো হয়ে যেতে বাধ্য, ভালো হয়ে যেতে বাধ্য। আমরা ওখানে স্টিফনেস পাচ্ছি, কজ অফ কাটিং হেয়ার, চুল কাটার জন্য। বেলেডোনাকেই দিতে হবে, তার নিজস্ব সম্পদ, এটা তার নিজস্ব সম্পদ। আপনারা যদি আমার এই কথাটার প্রমাণ পেতে চান, প্যারিংটনের বই আছে একটা, অত্যন্ত উঁচু মানের বই। সে বইটার বেলের চ্যাপ্টারের মধ্যে ঢুকে দেখবেন লেখা আছে, আর আমি এই কথাটা নোট করেছিলাম মরহুম ডাক্তার হাসান মির্জা স্যারের কাছ থেকে, যে 2017 সালে আগস্টের 20 তারিখে আমাদেরকে ছেড়ে পরপারে চলে যায়, যার কাছে আমার আসা যাওয়া ছিল। আচ্ছা, এখন যুক্তিতর্কর খাতিরে এই কয়েকটা সিমটমস রিলেটেড আমরা গুয়েকাম, আমরা ব্রায়োনিয়া, আমরা নাক্স ভূমিকা আলোচনা করতে পারি, কারণ এগুলো খুব নিয়ারেস্ট রেমেডি। বাতের জন্য বেলেডোনা সম্পর্কিত এই কয়েকটা কথা, বাত শব্দের জন্য বেলেডোনা প্রেসক্রাইব করতে হলেই আমাদেরকে মনে রাখতে হবে। বেলের বাত এমন, এই বাতটা আক্রান্ত স্থান থেকে ম্যাটাস্টেটিস হতে পারে ব্রেন অবধি। আমি ধরে নিলাম আপনার আপার আর্মসে বাত ব্যথা, আমি ধরে নিলাম আপনার সার্ভাইকেলে ব্যথা, আমি ধরে নিলাম আপনার শোল্ডারে ব্যথা, এবং এই ব্যথাটা যখন শুরু হবে ওইখান থেকে এক্সটেন্ড করবে আপনার ব্রেন পর্যন্ত, এবং সেইখান থেকে ব্রেনের কোনো একটা কিছু ঘটে যেতেই পারে। আমাদের পুরো হোমিওপ্যাথিকে যদি আমরা নাড়াচাড়া করি, এই সিমটমসের মধ্যে দুটো মাত্র ওষুধ আমাদের হোমিওপ্যাথিতে আছে, একটা হলো বেলেডোনা, একটা হলো ওপিয়াম। প্রমাণ চান তো? কথা বের করেন, রেপার্টরি যা আছে তাই বের করেন। এক্সট্রিমেটিস চ্যাপ্টারের মধ্যে যান, পেইন বলে একটা রুব্রিক্স আছে, তার সাব রুব্রিক্স আছে রিউম্যাটিক, তার সাব রুব্রিক্স আছে ব্রেইন, তারপরে দেখেন ছোট্ট করে লেখা আছে ম্যাটাস্টেটিস 2। দুটো ঔষধ পাবেন, একটা ওপিয়াম, একটা বেলেডোনা। প্রমাণ চান তো? চলেন হেরিংয়ে ঘুরে আসি, বের করেন বেলের চ্যাপ্টার, যান এক্সট্রিমেটিসে, হুবহু কথা লেখা আছে, হুবহু কথা লেখা আছে। আপনাদের যখন সর্দি লাগে তখন আপনার বাতগুলো এসে উপস্থিত হয়। সর্দি লাগলেই ওই যে যে 3টা পয়েন্ট বলেছি, ওই 3টা পয়েন্টে ব্যথা এসে উপস্থিত হচ্ছে, আর কোথাও নেই। আমরা সেখানেও বেলকে চিন্তা করতে পারি, তবে যেহেতু সর্দিটা হঠাৎ করে এসছে এবং হঠাৎ করে ব্যথাগুলো উপস্থিত হচ্ছে, তাই বেলের আগেও আমরা অ্যাকোনাইট ন্যাপেলাস বলে যে ওষুধ আছে তাকে চিন্তা করব। কিছুক্ষণ পরে কমে যেতে পারে। যুক্তিতর্কর খাতিরে যেহেতু এখানে একটা সুইং পাবো আমরা, সেই দিক থেকে আমরা পালসকে চিন্তা করতে পারি, পালসকে চিন্তা করতে পারি। যেখানে ঠান্ডার একটা ভাব পাবো সেদিক থেকে কস্টিকাম, হিপারের মতো ওষুধগুলো যুক্ত করতে পারি,
আরে এগুলো যুক্ত করতে রেপার্টরি লাগে না। ম্যাথমেটিকার নলেজ থাকলে, এর গভীরতা সম্পর্কে অর্জন করতে পারলে এগুলো এমনি মুখের সামনে আসে। চিন্তা করে দেখেন, ওষুধগুলোর মধ্যে এই সুইং, এই ঠান্ডা, বাত সবগুলো ইনক্লুডেড আছে। মিলিয়ে দেখতে পারেন। ডাক্তারবাবু, ঠান্ডা লেগেছিল, ঠান্ডা লেগেছিল, তারপরেই আমার আর্মসে ব্যথা শুরু হয়েছে, এখন মাথাতেও ব্যথা হচ্ছে। ওই যে এক্সটেন্ডিং টু ব্রেন বললাম, ম্যাটাস্টেটিস টু ব্রেন বললাম, ছড়িয়ে যাচ্ছে, ধরে নিচ্ছে, সেটা ঠান্ডা থেকে হলো। এই জিনিসটাও আমরা রেপার্টরিতে দেখতে পাই। বেলের নিজস্ব সম্পদ, ওই পেনের আন্ডারে থাকতে হবে, সাবরুব্রিক্স রিউম্যাটিজমের আন্ডারে থাকতে হবে, তার সাবরুব্রিক্স দেখতে হবে কোল্ড বিকামিং হেড অফ। বেলেডোনা একটা মাত্র ওষুধ। বেলেডোনা কি? একটা মাত্র ওষুধ। স্টিফনেস অফ হ্যান্ডস কজ অফ রিউম্যাটিজম। স্টিফনেস অফ হ্যান্ডস আমরা যদি অ্যানাটমিক্যাল ম্যাটেরিয়ামেডিকা দেখি, তাহলে দুটো ওষুধ অ্যানাটমিক্যাল ম্যাটেরিয়ামেডিকায় স্পেসিফিকভাবে দেওয়া আছে, একটা রাস্টক্স আর একটা রুটা। কিন্তু আমরা যদি সার্বিকভাবে চিন্তা করি তাহলে অনেকগুলো ওষুধ আমরা এখানে বুঝতে পারবো। স্টিফনেস অফ হ্যান্ড কজ অফ রিউম্যাটিজম, আমরা এখানে অ্যাগারিকাসকে আনবো। স্টিফনেস অ্যাগারিকাস গতদিনই বলেছি, নিশ্চয় মনে আছে। আমরা কলসিকামকে অবশ্যই ভাবতে পারি, ঠিক আছে এটা একটা নিউরালজিয়া, ধরে নিচ্ছি যুক্তিতর্কের খাতিরে, সেই দিক থেকে ফেরাম ম্যাট আমরা চিন্তা করতে পারি, ফেরাম ফস আমরা চিন্তা করতে পারি, কোনো অসুবিধা নাই এগুলো চিন্তা করতে। ক্র্যাম্পিং পেইন, কোলোফাইলাম, কোলোফাইলাম ওর নিজস্ব সম্পদের মতো, লাইক বেলেডোনা। ব্যথার ধরন, ব্যথার ধরন এইভাবে আমাদেরকে বেলেডোনাকে প্রেসক্রাইব করতে হবে। কিন্তু মূল কথাটা কি বললাম বেলেডোনার? স্টিফনেস থাকবে, 3টা পয়েন্ট বললাম, এবং সেখানে সোয়েলিং থাকবে, হিট থাকবে, রেড থাকবে, চকচকে থাকবে। আর কিচ্ছু মনে রাখতে হবে না বাতের জন্য বেলেডোনার। আমরা সেকেন্ড যে মেডিসিন আলোচনা করব তার নাম হলো বেনজুইক অ্যাসিড। বেনজুইক অ্যাসিড, বাতের গল্প শুনলেই এই ওষুধটা উইদাউট সিমটম প্রেসক্রিপশন করার জন্য আমার হাত খোঁচখাচ করে। যদি এরকম সহজ হইতো তাহলে বেশ ভালো হতো, কিন্তু না, একটু চিন্তা করতে হবে। দেখেন, এই বেনজুইক অ্যাসিডকে আপনারা পড়বেন, জানবেন, বিভিন্নভাবে পড়বেন, বিভিন্নভাবে জানবেন, কোনো অসুবিধা নেই। তবে আমার এই কথাটুকু নোটস করে রাখেন, রিউম্যাটিজম উইথ ইউরিনারি সিমটমস অফ দ্য রেমেডি, শুধু এতটুকু কথা লিখে রাখেন। মানে প্রস্রাবের যে সিমটমসটা আছে বেনজুইক অ্যাসিডের, তার সঙ্গে বাতের উপসর্গ, বাতের লক্ষণ প্রকাশ পেয়েছে, বা ওই বাতের লক্ষণের সঙ্গে প্রস্রাবের ওই গন্ডগোল বেঁধেছে, এপিট করেন আর ওপিট করেন বেনজুইক অ্যাসিড। এখন যারা নতুন আছেন তারা বলবেন, ও বেনজুইক অ্যাসিডের আবার প্রস্রাবের কি হলো? ও তো খারাপ পানি বেরিয়ে যাচ্ছে, ভালো হচ্ছে। ইউরিন স্মেল স্ট্রং, হাতি ঘোড়া শিয়াল ছাগলের কোনো গন্ধের কথা লিখা হেরিংয়ে নেই। তবে অনেক বিজ্ঞ ডাক্তাররা লিখেছেন লাইক হোর্স, ঝাঁঝালো একটা স্মেল থাকে। এই যে আমাদের রাজশাহীতে আওয়ামী লীগের অফিস ছিল, ওর সামনে ঘোড়া বাঁধা থাকতো,
ওইখানে গেলে স্মেল পাওয়া যায়। যারা রাজশাহীর মানুষ আছেন এখানে, ওখানে গিয়ে একটু দেখে নেবেন, এখনো আছে। আওয়ামী লীগ অফিসটা আর নেই, ভেঙে চুরে শেষ করে দিয়েছে, কিন্তু ঘোড়া এখনো বাঁধা থাকে। ওখানে 2-5 মিনিট দাঁড়িয়ে দেখবেন কেমন গন্ধ। আমি থেকেছি। ইউরিন স্মেল স্ট্রং লাইক দ্যাট অফ দ্য হর্স। ঘোড়ার প্রস্রাবের মতো, ঘোড়ার প্রস্রাবের মতো তার প্রস্রাবের দুর্গন্ধ, মারাত্মক দুর্গন্ধ, ছ্যানছ্যান করে জ্বলে উঠে নাক দিয়া, কান দিয়া, চোখ দিয়া। ঠিক ওই রকম আমরা বেনজুইক অ্যাসিডকে চিন্তা করি। বলবেন এতটুকুই, এ তো থেরাপিউটিক্স মার্কা কথা বলা হলো। আরে মিয়া, আপনি প্রেসক্রিপশন প্রত্যেকটা করেন থেরাপিউটিক্সের ওপরে। ওই ওই যে গদ যেটা লেখেন, ও তো আপনার চোখ ধাঁধানা কাম। আপনি আমাক ভূগোল পড়াইতে আসছেন? হ্যাঁ, আপনি দিনে দেখেন 50টা রুগী, দিনে দেখেন আপনি 10টা রুগী, দিনে দেখেন আপনি 5টা রুগী, আর আপনি আমাকে বলেন যে আমি 100% ক্লাসিক্যাল হোমিওপ্যাথ। ধর্মশায় আগে মুখ বন্ধ করেন। হ্যানিম্যান আগে বলছে যে মিথ্যা কথা কয় সে যেন আমার ওষুধের বাক্সে হাত না দেয়, আর আপনি ডাহা মিথ্যা কথা বলতেছেন। আমি আমার নিজেকে প্রশ্ন করি, এই সাদ, তুই কি হোমিওপ্যাথ? আমার ভিতর থেকে বারবার আসে জিম নেও না। আমি আমার কথা বলছি, কার ইয়া করতে যাব? কেন? নিজেকেই প্রশ্ন করি কেন? তো কোথাও কোথাও গিয়ে তো আমাকে দিয়ে 50টাও রুগী দেখায়। একটা রুগীকে 5 মিনিটের ওপরে সময় দিলে পেছন দিক থেকে যারা নিয়ে যায় ওরা খোঁচায়, স্যার 5 মিনিট পার হয়ে গেল, স্যার 5 মিনিট পার হয়ে গেল। অনেক সময় রাগ করে বলে, আরে 5 মিনিট পার হয়েছে তো কি হয়েছে, আমরা সব রুগী দেখে দেবো, কোনো অসুবিধা নেই। ক্লাসিক্যাল হোমিওপ্যাথি করতো আমাদের রাজশাহীর আলাউদ্দিন স্যার। হোমিওপ্যাথি কনসেপশন বই আছে, যার নাম আমি বারবার বলি। সারাদিন মিলে 2টা রুগী দেখতো। টাঙ্গাইলে এখনো একজন বেঁচে আছেন, যার নাম আমার বলা নিষেধ, তাই আমি বলছি না। উনি সারাদিনে 3টা রুগী দেখেন। একটা রুগী দেখার পরে তার মাঝখানে কমসে কম 2 থেকে 2.5 ঘন্টা উনি সময় নেন শুধুমাত্র উনার ব্রেনকে পূর্বের অবস্থায় ফিরিয়ে আনতে। স্যার, আমি জানি আপনি আমার এই ভিডিওগুলো দেখবেন, কারণ প্রত্যেকটা ভিডিওই আপনি আমার দেখেন। আমার অনুরোধ থাকবে, আপনি যেগুলো খান ওগুলো খাবেন না। আপনি অনেক বিজ্ঞ একজন মানুষ। 3টা রুগী দেখে সারাদিনে, ওরা ক্লাসিক্যাল হোমিওপ্যাথ। আর আপনি দাবি করেন ওই পাতায় লেখা বড় বড় প্রেসক্রিপশন দিয়া আমি ক্লাসিক্যাল হোমিওপ্যাথ না। দূর মশাই, সব থেরাপিউটিক্স মার্কা ডাক্তার আমরা। আমি বলতেছি ক্লাসিক্যাল হোমিওপ্যাথ এগুলার মধ্যে ঢুকতে হবে, বুঝতে হবে এক একটা লক্ষণকে। দেখছেন তো কিভাবে লিঙ্ক আপ, এক একটা লক্ষণকে বুঝলে কতগুলো ওষুধ মাথার মধ্যে ঢোকে। আমার এই কথাগুলো শুনে অনেকেই নিরাশ হবেন, হতেই হবে, কারণ আমি নিজেও হয়ে যায়। এই কোন হোমিওপ্যাথি, কোনো কিনারা নাই কেন? বাপ যে বলছিল অ্যালোপ্যাথি পড়তে, পড়ি নাই। তোরা 18 জন 17 জন আছিস, আমি একজন অন্য পথে গেলে সমস্যা কি? আমাকে বলছিল ডিম কিনা খাওয়ার তোর টাকা জুটবে না, তোকে ভিক্ষা করে খাইতে হবে। আলহামদুলিল্লাহ, আমার রুগীরা যতগুলা তরকারি দেয় আমার কিনাই খাওয়া লাগে না। হাসান মির্জা স্যার আমাকে বলছিল, তুমি যদি সৎ পথে থাকো তোমার কোনোদিন অভাব হবে না। আমার বিলাসিতা নেই, কিন্তু অভাব নেই এই হোমিওপ্যাথির জন্য। বেনজুইক অ্যাসিড বলছি, তাহলে গল্পটা কার সঙ্গে? প্রস্রাবের সঙ্গে। গল্পটা প্রস্রাবের সঙ্গে। তাহলে এর সঙ্গে আর অ্যাসোসিয়েটেড কি কি আমরা মেলাতে পারি, কি কি পেতে পারি ফুল বেনজুইকের মধ্যে? ফার্স্ট অফ অল, ইনফ্লামেশনটা আমরা পাবই। বাত যেহেতু, আমরা ইনফ্লামেশন পাবই। রুগী এসে কমপ্লেন করবে, 2 দিন আগে আমার বাতের ব্যথা ছিল,
সেটা যাই হোক কিছু একটা খেয়ে আমার এখন কমেছে, আমার মাথা ব্যথা হচ্ছে। মাথা ব্যথা হচ্ছে, যারা মাথা ব্যথার ওষুধ খুঁজবে তারা ব্রায়োনিয়া আর বেলেডোনা নিয়ে লাফালাফি করবে। যারা একটু একটু ডাইনে বামে দেখবে এটা ডাইনে না বামে, ডাইনে হলে স্যাঙ্গুইনিরিয়া আর বামে হলে স্পাইজেলিয়া দেবে না, রুগী এসে বলছে তাও সারলো না। কিন্তু যারা চেষ্টা করছে তারা এই পয়েন্টটা জেনে নেবে। আজ যারা ডাক্তার সাদের সঙ্গে ক্লাসে উপস্থিত বা শুনছেন তারা মাথার মধ্যে নেবেন, কার পরে হলো ও বাত ছিল, লাল বড়ি খেয়ে ভালো হয়েছে, তারপরে হলো মাথা ব্যথা। তাহলে লাল বড়ি খেয়ে যেহেতু ভালো হইল, লাগা নাক্স ভূমিকা, কারণ মেডিসিনের এখানে কি হয়েছে, অ্যাবিউজ হয়েছে, দিলেন সাতার মাথা, কিছু হইল না। ধর্মশাই ডাক্তার আপনার নাম শুনে আসলাম, আপনার হেন কাম হইল না, খালি অ্যাবিউজ অফ ড্রাগ, নাক্স ভূমিকা না বন্ধুরা, না আমি বলছি না। ওই বাতটা চাপা পড়েছে, সাপ্রেসড হয়ে আছে, ভালো হয়নি, ভালো হয়নি। ও চাপা পড়ে ও গোপনে গিয়ে ছোটখাটো কোনো সিমটমস দিয়ে অত্যাচার করতেছে, ওকেই ধরতে হবে। মানে বাত এখনো আছে, আপনাকে 3টা মেডিসিনের ক্ষেত্রে মনে করতে হবে, তার মধ্যে একটা হলো আর্সেনিক, আর 2 নাম্বার ফার্স্ট গ্রেড রেমেডি হলো এই বেনজুইক অ্যাসিড। বেনজুইক অ্যাসিড, আমার কথা বোঝা যাচ্ছে? আর একটু লাউড জোরে বলবো, স্প্রিডি না এভাবেই? নেক্সট পয়েন্ট, ওই বাতটা ভালো হয়ে মাথা ব্যথার কথা বললাম, ওই বাতটা ভালো হয়ে মাগার আমার কিডনিতে ব্যথা শুরু হয়েছে। কোথায় ব্যথা শুরু হয়েছে? কিডনিতে ব্যথা শুরু হয়েছে। অল্টারনেট উইথ পেন ইন কিডনি, সেটা লেফট সাইড হোক আর রাইট সাইড হোক। বেনজুইক অ্যাসিড নিয়ে আমি কথা বলছি, ওখানে বেনজুইক অ্যাসিডের সব বলা আছে, দেখে নিয়েন। পেন ইন কিডনি, কিডনিতে ব্যথা শুরু হইল, এখানে আর ওই আর্সেনিক আর বেনজুইককে ভাবার দরকার নাই, সরাসরি ভাবতে হবে বেনজুইক অ্যাসিডকে। তাই আমরা তো এখানে অ্যালসিরাম ভাবতাম, অ্যালসিরাম 6x না হলে 3x দিমু, রুগী এমনি ভালো হয়ে যাবে, কিডনির গল্প নিয়ে আসছে না, সব জায়গায় হয় না অ্যালসিরাম। এক্সট্রিমিটিস চ্যাপ্টারে যেতে হবে, ওই যে রুব্রিক্স আটকায় রাখছি, পেন আর রিউম্যাটিজম লক করে রাখেন। প্রথম দিকের রুব্রিক্স আছে সাবরুব্রিক্স অল্টারনেটিং উইথ, তার সাথে জুড়ে দেন পেন ইন কিডনি, একটা মাত্র ওষুধ, সেকেন্ড গ্রেডে বেনজুইক অ্যাসিড। বেনজুইক অ্যাসিড, আরে যে ফার্স্ট ইয়ারে পড়ে সে তো জানে মাথা উপর দিকে ঠ্যাং নিচের দিকে থাকে। যে ফার্স্ট ইয়ারে হোমিওপ্যাথি পড়তে যাচ্ছে সে জানে ডাইনে ডাইন হাত, বামে বাম হাত, সবই তো জানে। সে জানে না ফিজিওলজিক্যাল ফাংশন, কারণ এখনো বডির ভিতরে সে ঢোকেনি। তো আমার কাল্লা উপরে আর মাথা হলো ঠ্যাং নিচের দিকে, এই রেপার্টরি শেখানোর কোনো দরকার নেই। দম যদি থাকে তো রেপার্টরি শেখাও ম্যাটেরিয়া মেডিকার ওয়েতে, দেখি বেটা তোমার দম কতখানি। তাহলে উত্তর আসবে, এভাবে রেপার্টরি শেখালে অডিয়েন্স পাওয়া যাবে না, দরকার নেই ও সব অডিয়েন্সের, 2-4টা থাকলে ওটাই যথেষ্ট। 2-4টা থাকলে কি ওটাই যথেষ্ট। তাহলে রুব্রিক্স জানলেন। আচ্ছা, এবার রুগী এসে কমপ্লেন করতে পারে আর এক কিসিমের, যে আমার কি নেই, কিডনির সমস্যা নেই। ওই যে আমি বলছি যে হয় প্রস্রাবের গন্ডগোল ভালো হইয়া বাত শুরু হইল, আর নয়তো বাতের সঙ্গে প্রস্রাবের গন্ডগোল নিয়ে আসলো। আমি বলছিলাম না একটু আগে, বললাম না, বলেন শুনছেন না সবাই? আর বললাম কি, ওটা বেনজুইক অ্যাসিডের নিজস্ব সম্পদ, রিউম্যাটিজমের ক্ষেত্রে প্রেসক্রিপশন করার জন্য
সেই জিনিসটাও ও তার নিচের রুব্রিক্স দেখেন, অল্টারনেট উইথ ইউরিনারি কমপ্লেন উইথ বা ইউরিনারি কমপ্লেন্স, সিঙ্গেল ওষুধ, ফার্স্ট গ্রেড রেমেডি, সুপার গ্রেড রেমেডি, রেফারেন্স বাই হেরিং, একটা মাত্র ওষুধ বেনজুইক অ্যাসিড, একটা মাত্র ওষুধ বেনজুইক অ্যাসিড। এখন শীতকাল, রুগী এসে বলতে পারে বাতের যন্ত্রণা আসিল তো এখন বুঝতেছি না, কিন্তু এই 2 দিন থেকে শীত পড়েছে, ও ব্যথা চলে গেল, এখন আমার আবার শ্বাসকষ্ট হচ্ছে। কি হচ্ছে? শ্বাসকষ্ট হচ্ছে। তাই ঠিক আছে, আগডুম বাগডুম যা আছে সব দেন, আর্সেনিক লাগান, প্রতি শীতে আসতেছে ওই যুক্তির থেকে সরিনাম দেবেন, তারপরে সালফার দেবেন, তারপরে আপনার বাপের মাথাটা কেটে এনে দেবেন। রাগ করবেন না, আমি জোকার মানুষ। তারপরে আর কি আছে? কদিন আগে বেলাটা ওরিয়েন্টালি শিখাইছি, হ্যাঁ দেবেন, নাইলে বলবেন তেলাপোকা পানিত ভিজায় খায় নাও গা। কিছু তো একটা দেবেন, কিচ্ছু দিলে কাম হবো না, ও বেনজুইক অ্যাসিড দেওয়া লাগবে। ওই ঠিক অল্টারনেট উইথ অ্যাজমাটিক কমপ্লেন, সরি রিউম্যাটিক, অল্টারনেট না, এটা রিউম্যাটিক কমপ্লেন্স নাই, নাই, ওগুলোর সাথে ছিল তাই অল্টারনেট শব্দটা ব্যবহার করেছি। আর এখানে নেই অ্যাজমাটিক কমপ্লেন্স উইথ, একমাত্র ওষুধ কি? বেনজুইক অ্যাসিড। বন্দুকের গুলি মিস হবে তো কেস মিস হবে না যদি এই রুব্রিক্সগুলো ব্যবহার করতে পারেন, এই লক্ষণগুলো ব্যবহার করতে পারেন। বেনজুইক অ্যাসিডের ব্যথাগুলো আমরা অলওয়েজ ডান দিকটায় দেখব। বেনজুইক অ্যাসিডের ব্যথাগুলো আমরা অলওয়েজ কোন দিকে দেখব? ডান দিকে দেখব। গনোরিয়া সাপ্রেস থেকে যদি হয় এবং প্রস্রাবের গন্ডগোল যদি পাই, আমরা বেনজুইককেই চিন্তা করব। যেহেতু গনোরিয়া সাপ্রেসড অফ, কখনো বেনজুইক অ্যাসিড যদি তার কাজ করতে বাধা প্রাপ্ত হয়, সেক্ষেত্রে ফার্স্ট অফ অল রেমেডি চিন্তা করব মেডো। যদি পেনিস দিয়ে কিছু বের হয়, যদি জেনিটাল অর্গান দিয়ে কিছু বের হয়, আর যদি বের না হয় তাহলে থুজা। বের হইলে মেডো, আর বের না হইলে কি? থুজা। এর উপরে কোনো যুক্তি নাই, কোনো কথা নাই। পড়েন মি আগে ভালো করে, ডেফিনেশন বোঝেন। কি বুঝতে হবে? ডেফিনেশন বুঝতে হবে। তারপরে ক্লেমিটিস, সিপিয়া, তারপরে সারসাপেরিলা, মেয়েদের ক্ষেত্রে সিপিয়া, ন্যাট্টাম ফস, এগুলো আমরা চিন্তা করতে পারি। আরো অনেক ওষুধ আছে, ও রেপার্টরি ঘাটলে দেখতে পারবেন, এখন নেই বলতেও পারছি। আচ্ছা, এখন সব বললাম কি? এতক্ষণ সব কি বললাম? অল্টারনেট উইথ। শেষ হওয়ার পরে এখন কথা হলো, ওগুলা তো সব অল্টারনেট উইথ বললেন, এখন কি সব ক্ষেত্রে এরকম পাবো? কথা এরকম না, সব ক্ষেত্রে নাও পেতে পারি। ওই সিমটমসগুলো নিয়ে আসছে, বাতও আছে, কিডনির সমস্যাও আছে। এখানে দুটো কমপ্লেন্স আছে, এখানে দুটো কমপ্লেন্স আছে। এই ক্ষেত্রগুলোতে আমরা, এই ক্ষেত্রগুলোকে আমরা ইউনিক সিমটমস হিসাবে নেব না, ইউনিক সিমটমস হিসাবে ভাববো না। আমার কথাগুলো খুব মনোযোগ দিয়ে শুনবেন, তাহলে বুঝতে পারবেন কোনটা ইউনিক সিমটমস, কোনটা ইউনিক সিমটমস না, কোনটা কমন সিমটমস, কোনটা সিঙ্গেল সিমটমস, সিঙ্গেল ওষুধ, এসব বুঝতে পারবেন। ইভেন এটাও বুঝতে পারবেন ডিফারেন্সিয়েশন বাই দ্য রুব্রিক্স, এক বা একাধিক মেডিসিনের সঙ্গে কিভাবে হচ্ছে সেটাও বুঝতে পারবেন। এখন যখনই দুটো নিয়ে আসবে, তখনই এগুলা কখনো ইউনিক সিমটমস হতে পারে না।
কখনোই হবে না। সেক্ষেত্রে এই ক্ষেত্রগুলোতে আমাদের দরকার হলো রেপার্টরির। আপনি রুব্রিক লক্ষণ পেয়ে গেছেন, আপনার মনে হচ্ছে কোনো একটা ওষুধ এটা রাইট, কিন্তু আপনি যদি রুগীকে আরেকটু সময় দেন, ও না তো দেবেন না, তো সব তো থেরাপিউটিক্স মার্কা আমরা ডাক্তার, আরেকটু যদি সময় দিতে চান তখন রেপার্টরি খুঁজতে হবে। খুঁজতে গিয়ে পাবো আমরা লাইকোপোডিয়াম, খুঁজতে গিয়ে পাবো আমরা লিথিয়াম কার্বনিকাম, খুঁজতে গিয়ে পাবো আমরা বারবারিস ভুলগারিস, খুঁজতে গিয়ে পাবো আমরা বেনজুইক অ্যাসিড। কটা বললাম? 4টা, 8টা মনে নেই, আরো কটা ওষুধ আছে, বাকিগুলো মনে নাই, দেখে নেবেন। কিন্তু যে 4টার কথা আমি বলেছি এগুলা হলো আগিয়ে আছে, উচ্চমানের মেডিসিন, তাই এগুলা মনে রেখেছি, বাকিগুলো মনে রাখিনি। এরপরে ওই যে ইউরিনেশন কমপ্লেনসিন, বাতও আছে, ইউরিনেশন কমপ্লেন আছে, অনেকগুলো ওষুধই আমরা পাবো, কিন্তু বেনজুইক অ্যাসিড ফার্স্ট গ্রেড ওষুধ। এক্ষেত্রে লাইকোপোডিয়ামকে মনে রাখা চাই, লাইকোপোডিয়ামকে মনে রাখা চাই, মনে রাখতে পারলে খুবই ভালো। এখন স্পেসিফিক ওয়েতে যদি বলি, আমি জেনারেল বলে দিয়েছি, আমি জেনারেল বলে দিয়েছি, ঠিক একই জিনিস এখন আপনি প্রত্যেকটা জয়েন্ট অনুযায়ী ধরেন। জয়েন্ট ইউরিনারি কমপ্লেন্স উইথ বারবারিস বেনজুইক অ্যাসিড, বারবারিস বেনজুইক অ্যাসিড। বেনজুইক অ্যাসিডের ধর্ম, এর বাঁধগুলো সাধারণত শুরু হয় রাইট টোজে এবং ওইখান থেকে আস্তে আস্তে এক্সটেন্ড করতেছে হোল বডিতে, হার্ট পর্যন্ত অ্যাটাক হতে পারে। এই ক্ষেত্রে বেনজুইক অ্যাসিড ছাড়াও আমরা ল্যাকক্যানকে এজ এ রাইট সাইড রেমেডি আর লেফট সাইড রেমেডি অ্যান্ড ব্রায়োনিয়াকে চিন্তা করতে পারি। এখানেও সোয়েলিং পাবো, কমন এগুলো, এখানেও আমরা সোয়েলিং পাবো, এখানেও ইনফ্লামেশন পাবো, আদার্স সব কমপ্লেনগুলো এখানে পাবো। কিন্তু যেই কমপ্লেনগুলোর কথা বললাম এগুলো হলো স্পেসিফিক কমপ্লেন। যেহেতু আলোচনা করতে গিয়ে কয়েকবার বারবারিস ভলগারিসের কথা মুখ দিয়ে বলে ফেলছি, তাই বারবারিস ভলগারিসকে বলে আমি ব্রায়োনিয়াতে ঢুকবো। আমরা খালি জানি বারবারিস ভলগারিস মানেই কিডনির পাথর বের করে, এবং আমিও বলেছি যে আমি বারবারিস ভলগারিসের যে ভিডিও দিয়েছিলাম আলোচনা, ওটা শোনার পরে কিডনির পাথর নিয়ে কোনো কেসে আপনারা আটকাবেন না, আমি ওইভাবে বলে দিয়েছি। কিন্তু এই বারবারিস পাতের ক্ষেত্রেও আমাদেরকে হেল্প করে, খুব প্রয়োজনীয় ঔষধ, ইউজফুল ড্রাগ, সবাই পারে না। বেনজুইক অ্যাসিডের মতো এখানেও ইউরিনারি সিমটমসগুলো প্রেজেন্ট থাকে। আমি বেনজুইক অ্যাসিডে বলিনি ছিঁড়ে ফেলার মতো কোনো ব্যথা আছে, কিন্তু বারবারিস ভলগারিসের ইউরিনারি কমপ্লেন্সের সঙ্গে অ্যাফেক্টেড এরিয়াতে টিয়ারিং পেইন থাকবে, ছিঁড়ে ফেললো ডাক্তারবাবু। এরপরে বারবারিসে বলবে জানেন তো মনে হচ্ছে ভাতের মতো বল কাচ্ছে, বুদবুদ বুদবুদ করতেছে। এখন বুদবুদ করা সবাই বুঝবেন না, যারা আধুনিকতার ছোঁয়ায় রাইস কুকারে ভাত রান্না করে খান তারা আর বুদবুদ করে কি করে ফুটে বুঝবেন না। যারা রাইস কুকারে ভাত রান্না করে খান, যারা প্রেসার কুকারে ভাত রান্না করে খান, আমি আপনাদেরকে এই স্পষ্টভাবে বলে দিচ্ছি, 30 বছর না হইতে আপনাগো যতগুলা শরীরের জয়েন্ট আছে সবগুলাতে ক্ষয় ধরবে, মরিচা ধরবে, পোকা ধরবে। ভাত রান্না করতে হবে সব সময় মুখ খোলা রেখে। বলবেন এই যুক্তি কোত্থেকে? আমার দাদি দিছে।
আমার দাদা দিছে, হ্যার বাপ দিছে, হ্যার মাও দিছে, আপনার দাদা নানির কাছ থেকেও শোনেন একই কথা কবে। বলবেন যে সাইন্টিফিক ব্যাখ্যা কি, ব্যাখ্যা নাই কোন জায়গায় আগে ওটা দেখান আমাক, তারপরে যে জায়গার আছে আমি দেখাচ্ছি। এই যে খুপড়ি ঘরগুলাতে থাকেন দালানে, আর ওই যে ওই মুখ বন্ধ করা পাতিলে খান। আরে ভালো মানুষ আসলাম আমি শহরে, দুদিন পর থেকে আমার হাঁটু ব্যথা, তো আমার মাজা ব্যথা। কেউ বলে যে স্যাক্রালাইজেশন হয়েছে, কেউ বলে যে পিএলআইডি হয়েছে, কেউ বলে যে সাইটিকা হয়েছে। আরে মশাই, সব ওই কারণে হয়েছে। আপনার স্যাক্রালাইজেশন হবেই, আপনার পিএলআইডি হবেই। হওয়ার প্রথম কারণ হলো আপনি বেটা অলস মানুষ, শুয়ে থাকতে পছন্দ করেন। আপনার স্যাক্রালাইজেশন হবেই আপনি শক্ত জায়গা ছুঁয়ে জান্নাতের আবহাওয়া নিতে আপনি কি কমফোর্টের উপরে শোন। আপনি শোন এক জায়গায়, আপনার পিঠ ঢুকে থাকে এক জায়গায়, আপনার ঠ্যাং উপরে থাকে আল্লাহর দিকে, কোমর ঢুকে থাকে হলো নদীর দিকে। তো আপনার মাজা ব্যথা হবে না তো আমার হবে? তো বারবারিস ভালগারিজে কি বলছি? ফিরে ফেলার মতো ব্যথা, বুদবুদ করার মতো ব্যথা। এবং রুগী বলবে, ডাক্তারবাবু আমার এখানে হাত দেন, দেখেন ভিতরে বুদবুদ করছে। রুগী যে যখন এইভাবে তার আক্রান্ত স্থানে হাত দেওয়ার জন্য আপনাকে বলবে, প্লিজ অবশ্যই সেই সেন্সেশন বোঝার জন্য হাত দেবেন। ওটা রুগীর স্বার্থে হাত দেবেন না, আপনাদের স্বার্থে হাত দেবেন। এবং ফিজিক্যাল এক্সামিনেশনের জন্য যদি রুগীকে কখনো স্পর্শ করতে হয়, অবশ্যই স্পর্শ করার আগে রুগীর থেকে অনুমতি নেবেন যে তোমার এই জায়গাটা বোঝার জন্য আমাকে হাত দিয়ে দেখতে হবে, তুমি কি এতে প্রস্তুত, তুমি কি এতে রাজি আছো, এটা জিজ্ঞেস করে নেবেন। সে যদি রাজি না থাকে কখনোই স্পর্শ করবেন না। কোনো রুগী আপনার সামনে এসে যদি তার নেকাব খুলতে না চায়, আপনি জোর করে খোলাবেন না। বলবেন যে স্যার আমাদেরকে যে জিব্বা দেখতে হয়, আমাদেরকে এ করতে হয়। আরে মশাই, এক ওয়েতে সব আছে নাকি? জিব্বা দেখে সব সিলেকশন করা যায়? রুগী বলতেছে আমার গলার থেকে পাশা অবধি, যেদিক দিয়ে পায়খানা বের হয় অবধি সব যেন শুকিয়ে কাঠ হয়ে আছে, তোমার পায়খানা কেমন? আর বলবেন না ও বের হইতে আমার জান জীবন সব বের হয়ে যায়, তো ওর জিব্বা দেখলে তো ড্রাই পাবো, ওর জিব্বা দেখলে তো সাদাই পাবো। তো আপনার এতটুকু কমন সেন্স নাই, তো আপনি হোমিওপ্যাথি ডাক্তারি করতে আসছেন কিসের জন্য? বাস্তব কথা না অবাস্তব কথা বলেন? রাগ করতেছেন আমার কথায়? রাগ করেন না, বাস্তব কথা গো, খুব কষ্ট নিয়ে বলতেছি এই কথাগুলা। আমি বাংলাদেশের যতগুলা নাম করা ডাক্তার আছে সবার দুয়ারে দুয়ারে ঘুরছি। আমার হোমিওপ্যাথি জীবনের প্রথমের কথা বলতেছি। আমি সম্ভ্রান্ত পরিবারের একটা ছেলে, আমার টাকা পয়সা কোনো কিছুর অভাব আল্লাহ আমাকে দেয়নি। পকেট ভর্তি টাকা নিয়ে গেছি সবার কাছে, কেউ টাকা নিছে শেখায়নি, কেউ টাকাও নেয়নি শেখায়ও নেই, বলার মতো কোনো ইয়াও পাইনি তাদের কাছে। আমি তখন থেকে প্রতিজ্ঞা করেছি আল্লাহ যদি আমাকে কিঞ্চিত পরিমাণ কিছু দেয়, আমি ওটাই মানুষের মধ্যে চর্চা করব, বেশি বাড়াবাড়ি কিছু করতে যাব না। ওই আক্ষেপ থেকে আজ এগুলো আপনাদের সামনে বলতে, এভাবে বলতেছি কেন, তাদের বললে কমে যেত, আমার কমে যাচ্ছে। আমি তো নাজুক মানুষ। এই ক্লাসে আমার চেম্বারগুলোর অনেক সহকারী উপস্থিত আছে, জিগান তাদেরকে, দুইটা তিনটা রুগী দেখার পরে কেমন করি। আমাদেরকে ওখানে জিব্বা দেখতে হবে না, আমরা ব্রানিয়া প্রেসক্রিপশন করতে পারি। রুগী এসে বলবে আর আমার জিব্বাটা কেমন জানি মোটা হয়ে থাকে জানেন তো, খালি খসখস খসখস করে। আরে মশাই, ওখানে সাদা না হলুদ আর দেখার দরকার নেই, সাদা থাকলেই খসখস করে, হলুদ থাকলে মিউকাস থাকে তাই ওটা হলুদ হয়,
ওখানে আপনি অ্যান্টি ক্রুড প্রেসক্রিপশন করেন, আপনার জিহ্বা দেখার দরকার নাই, ও মহিলার পর্দাও নষ্ট করার দরকার নেই। ওকে স্যালুট জানান, ও অন্যান্য মেয়েদের মতো উলঙ্গ না হয়ে আসে আপনার সামনে, পর্দা করে আসছে। এখন আপনার মনের মধ্যে যদি স্ট্যাফিক সিগ্রিয়ার অ্যাসিড ফসের লক্ষণ থাকে, আর কোনিয়া আমার নাক্স ভূমিকা যদি আপনি সাপ্রেস্ট করে রাখেন, তাহলে আপনি হোমিওপ্যাথি ছেড়ে তরকারি বেচা খান, ওখানে বহু দেখা যায়। আর কইলাম না। আচ্ছা, পানি জমে আছে। এই যে এই কয়েকটা সিমটমস, ছিঁড়ে ফেলার মতো ব্যথা, আমরা কিডনি পাথরেও পাবো। বুদবুদ করা অনুভূতি কিডনি পাথরেও পাবো। ত্বকের নিচে, স্কিনের নিচে বুদবুদ করার অনুভূতি আমরা পাথরেও পাবো। শুধু পাথরে না, সে যে কোনো লক্ষণ নিয়ে আপনার কাছে আসুক না কেন, রোগী যে কোনো লক্ষণ নিয়ে আপনার কাছে আসুক না কেন, এই 3টা পয়েন্টস যদি আপনি মনে রাখতে পারেন, শুধু বাত না, শুধু পাথর না, সে যদি প্যারেনকাইমাল ডিজিজ নিয়েও আপনার কাছে আসে, আপনি এই বারবারিস ভালগারিস দিয়ে রোগীকে সুস্থ করতে পারবেন ইনশাআল্লাহ। আমি বলতেছি না আমরা সব থেরাপিউটিক্স মার্কা ডাক্তার। কেন বলছি জানেন? চোখ বন্ধ করে 450 থেকে 500 মেডিসিনের এইরকম মেইন লক্ষণগুলা আমি বলতে পারি। শুধু আমি না, অ্যানিম্যান থেকে নিয়ে এই অবধি পর্যন্ত যতগুলো মনীষী আসছে, এইরকম মেডিসিনের এই 3-4টা করে লক্ষণই মনে রাখতেন তারা। যখন এই ধরনের 3-4টা লক্ষণ মিলে যায়, বাকি সব মিলে যায়। এই যে আমি যেমন বলে দিচ্ছি, বারবারিজের এই 3টাই হলো মেন জিনিস, বললাম বেলেডোনার মেন জিনিস, বললাম বেনজুইক অ্যাসিডের মেন জিনিস। এগুলাই পকেটে টাকা নিয়ে ঘুরছি, বাংলাদেশের হোমিওপ্যাথি ডাক্তাররা আমাকে দেয়নি। বুঝতে পারছেন? এগুলাই মেন জিনিস, সব ভুলে যান। এই 3টা-4টা পয়েন্ট ছাড়া যা যা বললাম সব এক কান দিয়ে ঢোকা আর এক কান দিয়ে বের করে ফেলেন, কিন্তু এই 3টা-4টা পয়েন্ট কখনোই ভুলবেন না। কি বলেছি? কখনোই ভুলে যাবেন, তাই তো? ঠিক আছে, অসুবিধা নেই, ভুলে যান। এবার আসেন বারবারিস ভলগারিজের আর কি কি পেতে পারি। হেমোরয়েডস, পাইলস। এখন তো লোভী হোমিওপ্যাথি ডাক্তাররা পাশায় ইঞ্জেকশন দেয়, পাশায় ইঞ্জেকশন দেয় পাইলস ভালো করার জন্য। হ্যাঁ গো, ইঞ্জেকশন দিতে হবে কেন? আপনি থুজা মাদার লাগাইতে দেন ওইখানে, আপনি স্যানিকিউলা মাদার ওখানে তুলাতে করে লাগাইতে দেন, আপনি টিএমভি মাদার ওখানে লাগাইতে দেন। সমস্যা কি? কোনো সমস্যা নাই, কোনো অপরাধ নাই। তারপরে আপনি ওষুধ খাইতে দেন, আপনি ওইখানে অলিভ অয়েল লাগাইতে দেন, নরম থাকবে, ক্র্যাকের ক্ষেত্রে নরম থাকবে। আপনি গ্লিসারিন লাগাইতে দেন, আপনি অলিভ অয়েল এবং গ্লিসারিন গরম পানির মধ্যে দিয়ে ওর মধ্যে হিপবাত করতে দেন। ওই আপনি পাশা ইঞ্জেকশন দিলেও যা হবে, এগুলা করলে ওই একই কাজই হবে। বরং এগুলা করলে ক্যান্সার হবে না, আর পাশা ইঞ্জেকশন দিলে ক্যান্সার হবে। ঠিক এই ধরনের পাইলস সাপ্রেসড হয়ে, হেমোরয়েড সাপ্রেসড হয়ে যদি বাতের উৎপত্তি হয়, যদি বাতের উৎপত্তি হয়, তাহলে সবার আগে যেই ওষুধটাকে ভাববেন সেটা হলো অ্যাব্রোটেনাম। সেটা কি? অ্যাব্রোটেনাম। এবং ঠিক একই পজিশনে দ্বিতীয় যাকে ভাববেন সেটা হলো বারবারিস ভলগারিস। কিছুক্ষণ আগেই রুব্রিক্স পড়ালাম বেনজুইক অ্যাসিডের ক্ষেত্রে, কিডনি কমপ্লেন্টস ইন বারবারিস ভলগারিস, বেনজুইক অ্যাসিড, লাইকোপোডিয়াম, লিথিয়াম কার্বনিকাম, কিছুক্ষণ আগেই বললাম, দেখে নেবেন। এখন একটা মেয়ের
কোনো কারণে মেনস্ট্রুয়েশনটা সাপ্রেসড হয়েছে। কি হয়েছে? সাপ্রেসড হয়েছে। যদি কেন হয়েছে কারণটা জানতে পাই খুবই ভালো, আর যদি জানতে না পাই সেক্ষেত্রে লক্ষণটা যদি থাকে যে সাপ্রেসডের পরেই, সাপ্রেসড তো আরও বুঝবে না, আপনাকে এটা খুঁজে বের করে নিতে হবে। সেক্ষেত্রে আমরা ব্রায়োনিয়া, বারবারিস, রাস্টক্স এবং সিমিসিফুগা আর অ্যাক্টিয়া রেসিমসা, এই 4টা ওষুধকে আমরা চিন্তা করতে পারি। 4টা ওষুধকে আমরা চিন্তা করতে পারি। এখন রুগী এসে বলছে, ডাক্তারবাবু আমার যখন প্রচুর পরিমাণে প্রস্রাব হয় তখন আমার বাতের ব্যথা কমে। এই জন্য আমি পানি খেলে কখনো গ্লাসে পানি খাই না, আমি জগে পানি খাই। কারণ একসাথে মুখ লাগিয়ে অনেক পানি খাই, লার্জ কোয়ান্টিটিতে পানি খাই। কেন খান সেটা? খাওয়ার একটাই কারণ, কোনো ওষুধ খেয়ে ইদানিং আর কাজ করতেছে না, কিন্তু প্রস্রাব করলে আমার বাতের ব্যথাটা কমে যাচ্ছে। বন্ধুরা, আপনার চেম্বারে যদি হাইপেরিকাম 30 থাকে আগে ওকে দেন। ও শীত কাতর হোক, ও আগুনে পোড়াক চাই না পোড়াক, ওর রাগ থাক আর চাই না থাক, ওক আগে হাইপেরিকাম দেন। দেওয়ার পরে যখন ভালো থাকবে তারপরে সাপোর্টিং ওষুধ হিসাবে বারবারিস 200, ও রুগী চিরজীবনের মতো ভালো হয়ে যাবে, আর এই সিমটমস নিয়ে আপনার কাছে আসবে না। কিন্তু এর সঙ্গে যদি ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশনের কোনো কমপ্লেন্স আমরা পেয়ে থাকি তাহলে বারবারিজের ছাড়া আমাদেরকে ক্যান্থারিসও ভাবতে হতে পারে। বিষয়টা মাথায় রাখবেন, বিষয়টা মাথায় রাখবেন। এছাড়াও ওই যে বেনজুইক অ্যাসিডের ক্ষেত্রে বললাম জয়েন্ট ইউরিনারি কমপ্লেন্স উইথ, আমরা এখানেও বারবারিসকে কি করব? চিন্তা করব। আচ্ছা, এরপরে বেনজুইক অ্যাসিডের ক্ষেত্রে যেমন বললাম রাইট ডোজ থেকে কমপ্লেন শুরু হচ্ছে। এখানে শুধু একটা সেন্সেশন পাবেন, লক্ষণ এক, সেন্সেশন এটা ওখানে যেন বলের মতো হয়ে আছে। কার মতো হয়ে আছে? বলের মতো হয়ে আছে। এছাড়া আপনারা ক্রনিক, অ্যাকুইট উভয় ক্ষেত্রে যে লক্ষণগুলো বললাম এই লক্ষণগুলোকে সামনে রেখে বারবারিসকে ব্যবহার করবেন নির্দ্বিধায়, ইনশাআল্লাহ কাজে দেবে। নেক্সট ইম্পর্টেন্ট মেডিসিন ব্রায়োনিয়া। সত্যি সাধারণ ওষুধ। আমরা ব্রায়োনিয়া অ্যালভকে নিয়ে যদি কথা বলি তাহলে মনে হবে বাতের অর্ধেক চিকিৎসা আজকে শিখে নিলাম। লিখেন, আবার ব্রায়োনিয়ার সেই 4টা-5টা লক্ষণ বলবো, এগুলা জীবনেও ভুলবেন না, এগুলোকে ভোলা যাবে না। বন্ধুরা, এতক্ষণ যে মেডিসিনগুলো আলোচনা করলাম, কোন অংশের বাত, কোন অর্গানের বাত, কাকে কেন্দ্র করে, ডানে না বামে, সব স্পেসিফিকভাবে বলে দিয়েছি। আপনি যদি মাস্কিউলার রিউমাটিজমের জন্য সবার আগে কোনো ঔষধকে চিন্তা করেন, প্লিজ ব্রায়োনিয়াকে আগে চিন্তা করুন। কাকে চিন্তা করবেন? ব্রায়োনিয়াকে সবার আগে চিন্তা করবেন। কি গো, ঘুমিয়ে গেলেন নাকি সবাই? কারো কোনো রেসপন্স নাই? যে রেসপন্স না করলে তো বুঝবো যে সব সব ঘুমাই গেছেন। হ্যাঁ, তো ব্রায়োনিয়া, তাহলে ব্রায়োনিয়া কোন বাতের ক্ষেত্রে ব্যবহার করব? মাস্কিউলার রিউমাটিজম মানে মাংসের বাতে।
এই মাস্কিউলার রিউমাটিজমের জন্য এর পাশাপাশি আরও 3টা ওষুধকে স্মরণে রাখতে পারি। রাস্টক্স, ক্যালকেরিয়া ফস। রাস্টক্স, ক্যালকেরিয়া ফস এগুলোর যে কি পরিমাণ এই মাস্কিউলার রিউমাটিজমের ওপরে কাজ করে, এ নিয়ে যদি আমি গল্প আরম্ভ করি, সপ্তাহের পর সপ্তাহ, মাসের পর মাস শেষ হয়ে যাবে, তো গল্প ফুরাবে না। গল্প করলেও সমস্যা, এই পড়াই না, খালি চিল্লাই আর গল্প করে, আর গল্প করতে করতে দিন শেষ। আরে মিয়া, এই গল্প শোনার জন্য ডাক্তারের পেছনে ঘুরছি, শোনাইনি বেটারা। সংকীর্ণ মন নিয়ে হোমিওপ্যাথি করে, উদার মনের হোমিওপ্যাথি ডাক্তার হইতে হবে। কলিজার কপাট সবসময় খুলে রাখতে হবে। আজ পর্যন্ত আমার কাছে যতগুলা হোমিওপ্যাথি ডাক্তার আসছে, ছাত্র আসছে, কেউ একজন বলতে পারবে না যে তাকে আমি উপযুক্ত সাজেশন না দিয়ে আমার কাছ থেকে বিদায় করছি। একজন বলতে পারবে না। হাউস থাকলে বলুক দেখি, আমার পেছে যায় বলুক, সামনে কওয়া লাগবে না। পারবে না, সামনে তো পারবেই না জীবনে, পিছে যায় মিথ্যা কথা বলবে, এই জন্য পারবে। ব্রায়োনিয়া, রিউমাটিজম, মাস্কিউলার রিউমাটিজম, ফার্স্ট ওষুধ ব্রায়োনিয়া, সেকেন্ড রাস্টক্স, থার্ড ক্যালকেরিয়া ফস। কি কি পাবো? কি কি পাবো? লাগান, ওই আন্নিকার থেকে ধার করে নিয়ে আসেন। সোরনেস, ওই যে থেতলানো ব্যথা, ঘষ্টানো ব্যথা, চাপা দেওয়া ব্যথা, যা কবেন কন, সোরনেস ধার করে নিয়ে আসেন আন্নিকার থেকে। আনলেন তো? তারপর খোলা নিয়ে আসেন। তারপর কি নিয়ে আসবেন? খোলা নিয়ে আসেন। সোরনেস আর ব্রুইস্ট, এগুলা কখন অনুভূতি হবে? টাচ টু, স্পর্শ করলে। টাচ টু, স্পর্শ করলে। স্লাইট মোশন, নড়াচড়া করলে, সামান্য একটু নড়াচড়া করলে এবং স্পর্শ করলে। রোগী যদি পুরাপুরি শান্ত থাকে, রোগী যদি পুরাপুরি শান্ত থাকে, তাহলে পুরাপুরি যদি কোয়াইট থাকে, তাহলে রোগীর কোনো ধরনের কষ্ট হবে না, একদম আরাম। ঠিক বিপরীত রাস্টক্স, ও বেটা না নড়লে ওর কষ্ট থামবে না, না নড়লে ওর কষ্ট থামবে না। বন্ধুরা, এই ব্রায়োনিয়ার বাতের পেছনের গল্প যদি বলি, লোকালি ভায়োলেন্ট ইনফ্লামেশন পাবো, লাইক ইনজুরি। জামাই ধরে দিব্যি পিটিয়েছে, জামাই ধরে দিব্যি পিটিয়েছে। এ কদিন আগে চাঁপাই নবাবগঞ্জের একটা রুগী ভালো করেছি এই ব্রায়োনিয়া দিয়ে, ও ফলো আপও দেওয়া আছে। ওনার ছেলে আমাকে মেসেজ করেছে, আমার পেজে দেওয়া আছে, এই ব্রায়োনিয়া দিয়ে। এখন বয়স 65 বছর, তাও হাজবেন্ডে ধরে পিটায়। কোন দুঃখ, পালায় আসে আছে বিটির বাড়ি। আমরা হাজবেন্ডরা কি এত খারাপ? লজ্জা করে না? এখন বলবেন যে স্যার আপনি মেয়েদের পক্ষ নিয়ে কথা বললেন, এখন এইরকম হাজবেন্ডের মতো জল্লাদ মহিলাও বের হয়েছে, স্বামীক ধরে পিটায়। অগো প্লাটিনা ওষুধ। আর যে স্বামীগুলা হইল পিটায়, এগো ওষুধ হইল রড গরম করে পিটানো লাগবে, হাত পাও বাইন দেয়া। না, আমি আপনাদেরকে ওইরকম খারাপ কিছু বলছি না, এগুলা করবেন না। এগুলার জন্য গণসচেতনতা তৈরি করতে হবে। এই যে কদিন আগে, এই 11 তারিখের গল্প, লাস্ট রুগী ছিল একজন অ্যাডভোকেট। অ্যাডভোকেটের মুখে হেভি ব্রণ, ব্রণে
মুখ সেকা বেকা হয়ে গেছে। তো আর কি মেসেজ করব। তো সে অ্যাডভোকেটকে ক্যালি বাইক দিছিলাম, শ্বাসকষ্ট চলে গেছে, মুখের ব্রণ ছিল একবারে বিশাল বড় বড় সাফা মারোয়া পাহাড়ের মতন, সেও গেছে। শেষে যাওয়ার সময় বলতেছে তার মেন্টালি অনেক কিছু পরিবর্তন হয়েছে। মানুষের কষ্ট সহ্য করতে পারতাম না, এখন পারতেছি। এই কেস আমি পর্যালোচনাও করেছিলাম, এই কেসেরই গল্প বলতেছি। ফলো আপ দেবনি 2 দিন পরে, ভিডিও এডিট করার সময় পাইনি। একটুতে খিটখিটিয়ে রাগ হইতো, সেগুলাও নেই। তো রাগ কমে যাচ্ছে, দুঃখ কমে যাচ্ছে। এগুলো আপনার কাছে পজিটিভ লাগতেছে না নেগেটিভ? বলে যে না, পজিটিভ, আমি অনেকটা পরিবর্তন হয়েছি। বিশ্বাস না হলে আমার পেজে মানিক সাহেবের নাম্বার আছে, ফোন দিয়া কোয়েন। আমি মিছা কথা কইতেছি না, সত্য কথা। আর ভিডিও তো দেখতেই পাবেন। তাহলে দেখেন একটা ঔষধ কিভাবে মানুষকে পরিবর্তন করে। আর যে বেটারা শুধু মেন্টাল সিমটমস নিয়ে নড়ে, আর যে বেটারা শুধু ফিজিক্যাল সিমটমস নিয়ে নড়ে, ও বেটারা কোন জায়গায় আছে আপনারা উত্তর দেন। আমি ফিজিক্যালি অ্যান্ড মেন্টালি দুটো মিলিয়ে ক্যালিবাই প্রেসক্রিপশন করছি। আর ফিজিক্যালি মানে ব্রণও ভালো হচ্ছে, ওর মেন্টালিও ইমপ্রুভমেন্ট হচ্ছে। সে একজন অ্যাডভোকেট। আমার সমস্যায় পড়লে হয়তো সে তার এরপর থেকে আইনজীবী হিসাবে নড়তে বাধ্য। তাই যেভাবে বলছি এভাবে শেখেন, এভাবেই পাবেন। আর এগুলোই হলো অনুপ্রেরণা। আমার এই গল্পগুলোকে অনুপ্রেরণা হিসাবে নেন। আচ্ছা, তাহলে আর কি পাইতে পারি ব্রায়োনিয়ার মধ্যে? তাহলে কি বললাম? ইনফ্লামেশন, মায়ের হইতে পারে, প্রথম কথা ইনজুরি। তারপরে হইল জ্বর হইতে পারে, অতীত কোনো আঘাত থেকে ফোলা হইতে পারে, সেগুলো এক বা একাধিক জায়গায় থাকতেও পারে, স্থানান্তরিতও করতে পারে। কিন্তু শর্ত হলো এরা খুব ধীরে ধীরে আইসা হঠাৎ করে পলায়া যাবে। খুব ধীরে ধীরে আইসা কি হঠাৎ করে পলায়া যাবে। পলায়া যাবে। আপনি যখন এর পালস দেখতে যাবেন, হাতে হাত দেবেন, পালস দেখবেন ফুল স্ট্রং। এর জিহ্বা যখন দেখতে যাবেন তখন দেখবেন সাদা। এর যখন পিপাসার কথা বলবেন, বলবে আর বলিয়েন না ডাক্তারবাবু, ওই যে গরমের দিন যেমন মাঠ ফাটে, এরম আমার গলা অবধি থেকে গোটা পেট অবধি ফেটে থাকে, পানি খেয়ে আমার কুল পাই না। পায়খানাটা কেমন বলবেন না, ও করতে গেলে আগে চোখ দিয়ে পানি বেরোয়। কি বের হয়? মানে তার বাউল আর ইউজুয়ালি কনস্টিপেটেড, ড্রাই, এলিমেন্টারি ক্যানেলটাই ড্রাই হয়ে গেছে। আর যেখানে এলিমেন্টারি ক্যানেল ড্রাই পাবো, ওখানেই আমরা কাকে স্মরণ করব? ব্রায়োনিয়াকে স্মরণ করব। সেখানেই ব্রায়োনিয়াকে স্মরণ করব, কোনো কথা নেই। একেবারে লিখে ফেলেন স্পষ্ট ভাবে। এর দিয়ে কেউ যুক্তিও দেবে না, তর্কও দেবে না। যদি দেয় তো উঠে চলে আসবেন। তারপরে কি? ব্রায়োনিয়া একটু নড়লে ব্যথা, একটু বেল্টে ব্যথা বললাম, চুপচাপ থাকলে খুব আরাম। এখন কবেন আমরা হেভি ম্যাথমেটিকা জানি, জানেন তো? যেমন এই লক্ষণগুলো ক্যালিবাইকে আছে। মশাই এখনই তো কইলাম ক্যালিবাইকের কথা। ক্যালিবাইকের মধ্যেও আছে। তাহলে এই ব্রায়োনিয়ার বাত নিয়ে আর কি কি থাকতে পারে সেটা একটু দেখে নিই। যেমন কনস্ট্রিকশন রিউমাটিজম, যেখানে বাতের অ্যাটাকটা হয়েছে,
যে অর্গানে হয়েছে ওই জায়গাটা সংকুচিত হয়ে যাবে। ইন জেনারেলি শুধু যে এটা ব্রায়ানিয়াতে আছে এমনটা নয়, এটা কস্টিকামেও আছে এবং গুয়েকামের এটা উল্লেখযোগ্য সিমটমস। তাই সিরিয়ালি লিখেন ব্রায়োনিয়া, দেন কস্টিকাম, দেন গুয়েকাম। এখন অনেকে বলবেন গুয়েকামের নামই শুনি। আরে বাতের জন্য দারুণ ঔষধ গুয়েকাম। আরে মার্কেটে পাওয়া যায়, হ্যাঁ পাওয়া যায়, কোম্পানির নাম বলবো না, প্রচার হয়ে যাবে। তাহলে ইনফ্লামেশনের গল্প বলেছি, জেনারেলি সেটাও আমরা নেব। এর স্পেসিফিকভাবে বলেছি মাসেলের কথা, টেন্ডনসের কথা, মাংসপেশিতে, সেগুলো আমরা জেনারেলি পেয়ে যাব। হাঁটুর মধ্যে এর একটা দারুণ সিমটমস আছে। হাঁটুতে হাঁটুতে ড্রয়িং ড্রয়িং আঁকড়ে ধরার মতো একটা ব্যথা, একটা অনুভূতি, সেন্সেশন আমরা পাবো, যেটা জিঙ্কাম মেটালিকাম সহ রাস্টক্সেও আছে। কিন্তু ব্রায়োনিয়া খুব ইম্পর্টেন্ট, ব্রায়োনিয়া খুব ইম্পর্টেন্ট। ঠান্ডা আসলে সব কষ্ট বাড়বে, ঠান্ডা বাতাসে গেলে আরও বাড়বে। রেপাটরিতে গিয়ে দেখে নেবেন পেন রিউমাটিজম ইয়ার কোল্ড অ্যাগ্রাভেশন, ব্রায়োনিয়া দেওয়া আছে, ক্যালকেরিয়া ফস দেওয়া আছে, একটু আগে ক্যালিবাইকের কথা বলছিলাম সে দেওয়া আছে, লাইকো পাস ভার্জেনিকাস বলে একটা ওষুধ আছে সেখানে আছে। আরে মশাই গত গল্পের আলোচনায় বলেছি একটিআই স্পাইক, এটা সেটা তো পাবেনি। পেন রিউমাটিজম ইয়ার কোল্ড অ্যাগ্রাভেশন, ইয়ার কোল্ড অ্যাগ্রাভেশন লাগান, দেখেন ওষুধগুলো। এরপরে এই কোল্ড রিলেটেড, কোল্ড বিকামিং, কোল্ড ট্রেকিং, কোল্ড ড্রিঙ্কস যা আছে সব নিয়ে আসবেন, সব জায়গায় ব্রায়ানের অবস্থান পাবেন। আমি এভাবেই খুব সহজে রেপার্টরিকে আয়ত্ত করেছি, আর ডাক্তার বর্মন যে কটা প্রশ্ন করেছে সেগুলার উত্তর দিয়েছি। স্যার একটাও আটকাইতে পারেনি, কোনোদিন কোনোদিন পারেনি। আটকাইতে না পাইরা যা বলছিল সেটা আপনারা দেখছেন। এইভাবে আমি রেপার্টরি পড়ি, এগুলো সূত্র যেটা কাউকে এখনো দিইনি, আজ বলে দিলাম এক অংশ। তবে সম্পূর্ণ রেপার্টরির ওপরে যেদিন গল্প বলবো সেদিন এই সূত্র সুন্দর করে বলে দেব যে এইভাবে এইভাবে মেলাবেন। রেপার্টরির ম্যাট্রিমেডিকা এখন পর্যন্ত আবিষ্কৃত ৩,৫৮৩টা ওষুধই মিলে যাবে। রেপার্টরিরও সূত্র আছে। এরপরে মেন সাপ্রেসড হোয়েন আমরা ব্রায়োনিয়াকে পাবো। ব্রায়োনিয়ার একটা মজার বিষয় হলো, ব্রায়োনিয়ার একটা মজার বিষয় হলো ওই যে প্রথম ঔষধে বললাম ম্যাটাস্টেটিস অফ দ্য ব্রেন, এর ম্যাটাস্টেটিস হয় কোথায় জানেন? চোখের সঙ্গে। এই যে ইব্রাহিম, ডাক্তার ইব্রাহিম, ম্যাটাস্টেটিস অফ ব্রেন কোন ওষুধের কথা কইলাম? ডাক্তার ইব্রাহিম বলবেন এবার তো কাম খারাপ করছেন, কিসের জন্য পড়া ধরতেছেন? ম্যাটাস্টেটিস অফ ব্রেন কোন ওষুধের কথা কইলাম? বাকিরা সব কমেন্টসে লিখেন কোন কোন ওষুধ বলছি, কোন ওষুধ, কোন কোন না, কোন ওষুধের কথা বললাম। এখনই পড়ালাম আর এখনই মনে পড়ছে না? আপনার মাথায় একটা বাড়ি দেওয়া উচিত মিয়া। দুর্মশাই, লা আপনারা সামনে থাকলে যে কি বকা খাইতেন এখন। কপাল ভালো যে সামনে নেই, পিটাইতে মন চায় আপনাদেরকে। এখানে অনেক মুরব্বী মানুষ আছেন, রাগ করবেন না। তো ব্রায়োনিয়ার
ব্রায়োনিয়ার, এই যে মরিয়ম লিখেছে বেলেডোনা ওপিয়াম, সঠিকটা দেখলেন। ব্রায়োনিয়ার ক্ষেত্রে কি মেটাস্টেটিস উইথ I2, চোখের সঙ্গে হবে, ব্যথাটা চোখেও হবে। একটু কঠিন, সরি কঠিন বলবো না, এখানে একটু দূরের অরাম খুব কাছের, তারপরেও ব্রায়োনিয়াকে চিন্তা করতেও পারি নাও পারি, তবে স্পেসিফিকভাবে অরাম মেটালিকাম, ক্যালমিয়া এবং স্পাইজেলিয়াকে আমরা চিন্তা করব মেটাস্টেটিস উইথ HER2। এই ক্ষেত্রে অরাম, ক্যালমিয়া এবং স্পাইজেলিয়াকে, ব্রায়োনিয়াম আছে কিন্তু দূরে আছে, এগুলো খুব ইম্পর্টেন্ট, এগুলো দিয়ে কেস দারুণ সারে, মনে রাখবেন। এরপরে প্রেসারে খুব আরাম হয়, প্রেসার অ্যামেল, রেস্ট অ্যামেল, এগুলাতে কি হয়, আরাম হয়। যখন ওয়েদারটা গরম হচ্ছে, ওয়েদার ওয়ার্ম, ইন ফার্স্ট ওয়ার্ম ডেজ, তারপরে আস্তে আস্তে কমে বাকি দিনগুলোতে, কিন্তু ফার্স্ট ওয়ার্ম যেই দিন, ওই দিনটায় ব্যথা বাড়ছে, এখানেও আমরা ব্রায়োনিয়াকে চিন্তা করব। এত ডিপলি আসলে রুগীরা সময়ও দেয় না, পড়াটাও মুশকিল, কিন্তু আমাদেরকে এগুলা জেনে রাখা চাই। এছাড়াও এই স্টিফনেস অফ নি, আমরা ব্রায়োনিয়াকে চিন্তা করব। রেমাটিজম লোয়ার লিম্স, মাস্কিউলার রিলেটেড, আমরা ব্রায়োনিয়াকে চিন্তা করব। টেন্ডনস, টিবিয়া, লেগস বোনস, এগুলোর ক্ষেত্রেও আমরা ব্রায়োনিয়াকে চিন্তা করতে পারি, কোনো সন্দেহ। নেক্সট ওষুধ কি? হ্যাঁ, ও ভালো হয়ে গেছে তো, পেজে গিয়ে দেখেন রিভিউ দেওয়া আছে। তারপরে হলো ক্যালকেরিয়া, খুব সহজে বলছি, ক্যালকেরিয়াকে লিখে নেন। রিউম্যাটিজম, rheumatic affection caused by work in winter, work in winter, work in water, ঠান্ডা পানিতে, ঠান্ডায় বা পানিতে কাজ করার ফলে যদি রোগীর ব্যাক, শোল্ডার এগুলোতে ব্যথা হয় বা বংশ পরম্পরাতেই আসতেছে, কোনো ঔষধ ভাবার দরকার নাই, ক্যালকেরিয়া কার্ভকে ভাবতে হবে। বাতের জন্য এটা স্পেসিফিক লক্ষণ ক্যালকেরিয়া কার্ভের। কোন কোন কি ক্ষেত্রে বললাম? ওয়ার্ক ইন কোল্ড ওয়াটার, উইন্টার অর ওয়াটার, সব ক্ষেত্রেই ক্যালকেরিয়া কার্ভ আছে। বিশেষ করে রিউম্যাটিজম অফ দ্য ব্যাক অ্যান্ড শোল্ডার। এখন বলবেন কেমন কথা হলো, পানিতে ভিজলো, ঠান্ডা পানি, কদিন আগেই রাস্টক্স কোথায় দেবেন আমি আলোচনা করেছি, আমার ইউটিউবে দেখিয়েন, একটা ভিডিও দেওয়া আছে।
যুক্তিতর্কের খাতিরে এখানেও আমরা রাস্টক্সকে চিন্তা করছি। আপনারা দিলেন রাস্টক্স, আমি বলবো না ভুল হয়েছে, তবে কখনো যদি রাস্টক্স দিয়ে রোগী না সারে তাহলে ক্যালকেরিয়া কার্বই হলো একমাত্র ওষুধ। এছাড়াও যদি জয়েন্টে বাত হয় সেক্ষেত্রেও আমরা চিন্তা করতে পারি। পাশাপাশি তুলনামূলকভাবে লিথিয়াম কার্বনিকাম এবং ক্যালমিয়া ল্যাটিফলিয়াকে আমরা চিন্তা করে রাখব। এর থেকে বেশি কিছু ক্যালকেরিয়া কার্ব সম্পর্কে বলবো না। এখন বলবেন ক্যালকেরিয়া কার্বের সে মাথা মোটা থুক করে ছোট, গোপালের মতো পেট, ডিম খাওয়া না খাওয়া ওগুলা দরকার নাই, ওগুলা তো বাপু আপনাদের বিষয়, আপনারা পড়ে নেবেন। ওগুলা তো লাগবেই, থাকলে তো খুবই ভালো হয়। আর যদি না থাকে, ব্যথার রোগী যদি আসে, এর থেকে বেশি কথা শুনতে গেলে সে রোগীটা বিরক্ত বোধ করবে। তাই এইভাবে বলছি, এই পয়েন্টগুলো বুঝতে হবে আপনাকে। এছাড়াও স্প্রিং, এখন বলবেন কি কি টায়ার ট্রাকের স্প্রিং না সাইকেলের স্প্রিং? আগো কোন স্প্রিং? ও কোনো স্প্রিং না, বসন্তকালের কথা বলছি, বসন্তকাল স্প্রিং। এই বসন্তকালে যদি ঘুরে ফিরে অ্যানুয়ালি বাতের ব্যথা দেখা যায় তাহলে ক্যালকেরিয়া কার্ব, ক্যালকেরিয়া ফস আর কলচিকাম হলো শ্রেষ্ঠ ওষুধ। প্রতি বসন্তকালে যদি বাতের ব্যথা ফিরে আসে তাহলে ক্যালকেরিয়া কার্ব, সবাই মিলে বলেন, ক্যালকেরিয়া কার্ব, ক্যালকেরিয়া ফস আর কলচিকাম হলো কি ওষুধ? শ্রেষ্ঠ ওষুধ। আমাদেরকে চিন্তা করতে হবে। এরপরে যেহেতু পানির কথা বলেছি, ঠান্ডা পানির কথা বলেছি, ওই রিলেটেড কোল্ড বিকামিং, কোল্ড টেকিং এগুলা সব যুক্ত করে নেবেন। সব জায়গায় পাবেন ক্যালকেরিয়াকে। কনস্টিপেশন উইথ রিউমাটিক, বাতের সঙ্গে পায়খানার সঙ্গে বাত, বাতের সঙ্গে পায়খানা, কষা, কনস্টিপেশন, ক্যালকেরিয়া কার্ব এবং ক্যাসক্যারা একমাত্র ওষুধ, মানে দুটো ওষুধ। যারা ড্রিঙ্কস করে, মদ্যপান করে, তাদের জন্য, তাদের বাতের জন্য আমার দৃষ্টিতে আমি তিনটা ওষুধকে কখনো ভুলি না। একটা হলো সালফার, একটা হলো নাক্স ভূমিকা, একটা হলো ক্যালকেরিয়া কার্ব। এই তিনটাকে ভুলি না। তবে এর বাইরেও যেগুলো রুগী পেয়েছি, হিপার ব্যবহার করেছি, লেডাম ব্যবহার করেছি, আরও কয়েকটা করেছিলাম, লিখে রাখিনি, মনে নেই, সেক্ষেত্রে আপনারা দেখে নিতে পারেন। আপনার জয়েন্টে ব্যথা হচ্ছে, আপনার রুগীর জয়েন্টে ব্যথা হচ্ছে, ফর্ম ওয়াশিং, গোসল করার ফলে, হাত ধোয়ার ফলে, সে গোসলটা করেছেন ঠান্ডা পানিতে। এই যে এখন ঠান্ডা পানি, এই ঠান্ডা পানিতে হাত দিয়ে কি আপনার ওই জয়েন্টগুলোতে ব্যথা হচ্ছে, লাগান ক্যালকেরিয়া কার্ব, দেখেন ভালো হয় কিনা। আর যদি ক্যালকেরিয়া কার্ব সরাসরি দিতে মন না চায় তাহলে রাস্টক্স দেবেন, তারপরে ক্যালকেরিয়া কার্বকে দিবেন, কোনো অসুবিধা। ডান সাইডে ভালো কাজ করে, এলবো, রিস্ট, হ্যান্ডস, ফিঙ্গার, হিপস, থাই, লেগস, কাফ, প্রত্যেকটা জায়গাতে সমানভাবে ক্যালকেরিয়া কার্বের কাজ করার ক্ষমতা আছে। ব্যথার মধ্যে আমরা উল্লেখযোগ্যভাবে টিয়ারিং পেন, ছিঁড়ে ফেলার মতো ব্যথা পাব এবং আক্রান্ত স্থানটা সেই কস্টিকামের মতো স্টিফনেস থাকবে, সেই রাস্টক্সের মতো স্টিফনেস থাকবে। কিছুক্ষণ আগে ব্রায়ানিয়া পড়লাম, তার মতো স্টিফনেস থাকবে, ভুলবেন না কখন।
নেক্সট ইম্পর্টেন্ট মেডিসিন ক্যালকেরিয়া ফস আমরা আলোচনা করছি। ক্যালকেরিয়া ফস ক্যালকেরিয়া ফসের ক্ষেত্রে একটা জিনিস লিখে রাখেন, রিউম্যাটিজম অ্যাপিয়ারিং ইন অ্যানি চেঞ্জ অফ ওয়েদার অর অন এক্সপোজার টু ড্যাম্পনেস। আর কিচ্ছু লাগে না, আমার জন্য আর কিছু লাগে না। কি বলেছি বলেন তো? রিউম্যাটিজম অ্যাপিয়ারিং ইন অ্যানি চেঞ্জ অফ ওয়েদার or on exposure to dampness. I have prescribed Calcarea Fos 01 or 2 or 200 করতে পারি, কোনো ভয় নেই, কোনো ভয় নেই। আবহাওয়ার পরিবর্তন বা স্যাঁতসেঁতে জায়গার সংস্পর্শে গেলে বা আসলে বাতের ব্যথা বেড়ে গেল, আমরা ক্যালকেরিয়া ফসকে চিন্তা করব। কার্যকারী একটা মেডিসিন, বিশেষ করে ওই সকল জায়গার ইন্ডিকেশন বাই স্টিফনেস অফ নেক, ঘাড়ে এবং সেই জায়গাগুলোতে অ্যাকিং অ্যান্ড সোরনেস পেইন থাকবে, particularly around the sacral region and down the legs. পাস ক্যালকেরিয়া ফস হয়ে গেছে, এইটুকু থাকলেই যথেষ্ট। মেন কথা হলো কি? চেঞ্জ অফ ওয়েদার অর এক্সপোজার টু ড্যাম্পনেস, এটা হলো মেন কথা। বাকি ঠ্যাং লেলা, হাত লুলা, এই জন্মের সময় ত্রুটি আসিল, মাথার ছাদ নরম আসিল, দেরিতে হাঁটলো, দেরিতে দাঁত উঠলো, দেরিতে মিনিস্ট্রেশন শুরু হলো, স্কুলে গেলে মাথা ব্যথা শুরু হলো, যা আছে ওগুলা আপনাদের পড়ার দায়িত্ব। ওগুলা পাইলে খুবই ভালো, আর নয়তো ওগুলার যদি সময় রুগী না দেয় তাহলে খালি মনে রাখবেন চেঞ্জ অফ ওয়েদার অর এক্সপোজার টু ড্যাম্পনেস। বাতের রুগী আসলে হয়েছে, ক্যালকেরিয়া ফস প্রেসক্রিপশন করতে কিঞ্চিত দ্বিধাবোধ করে। আর কি কি পাইতে পারি ক্যালকেরিয়া ফসকে? এর বাইরে আর কি কি সিমটমস দিয়ে বাতের ক্ষেত্রে আমরা হালাল করতে পারি? যেমন এতক্ষণ সব নিচের দিকের গল্প বলছিলাম, জয়েন্টের কথা বলছিলাম, রিউম্যাটিক্স, আপার লিমস। ভালো কথা, অনেকগুলা ওষুধ পাবো, কিন্তু পাচ্ছি লেমনেস। পাচ্ছি কি? লেমনেস। আপার লিমসের লেমনেস, ফর আর্মসের কথা বলছি, দুটো শ্রেষ্ঠ ওষুধ, একটা হলো রাস্টক্স আর একটা হলো ক্যালকেরিয়া ফস। আর কোনো ওষুধ নাই হোমিওপ্যাথিতে। এখানেও বসন্তকালে বাড়তে পারে, এখানেও অটামে বাড়তে পারে, এখানেও বসন্তকালে বাড়তে পারে, এখানেও অটামে বাড়তে পারে, এখানেও কোল্ড ইয়ারে বাড়তে পারে, এখানেও রিউম্যাটিজম, ড্রাফট ইন এয়ার অ্যাগ্রাভেশন। আমরা চিন্তা করব, বললামই একটা মাত্র ওষুধ আছে হোমিওপ্যাথিতে, ক্যালকেরিয়া ফস। আমরা গনোরিয়া সাপ্রেস্টপ চিন্তা করতে পারি। এখন আমেরিকায় বরফ পড়তেছে, এইরকম বরফপূর্ণ আবহাওয়ায় এলাকায় গিয়ে যদি বাতের ব্যথার আগমন হয়, সেখান থেকে যদি শুরু হয়, ক্যালকেরিয়া ফস 10 প্রেসক্রিপশন করতে। আর বাকি যা আছে, রাইট অ্যান্ড লেফট, অ্যাসেন্ডিং অর ডিসেন্ডিং, আপার লিমস অর লোয়ার লিমস, সব কিছুর সঙ্গে চেঞ্জ ওয়েদার আর ড্যাম্পনেসটা যুক্ত করে লাগাই দিবেন। সব জায়গায় ক্যালকেরিয়া ফস কাজ।
সব জায়গায় ক্যালকেরিয়া ফস কাজ করবে। আমার আলোচনার আজকের শেষ ঔষধ কোলোফাইলাম। দেখেন, আমি কোলোফাইলাম সম্পর্কে আর কিচ্ছু জানিও না, জানতেও চাই না, বুঝতেও চাই না। ফ্যারেঞ্জিয়াল অ্যান্ড মেটাকার্পাল। ফ্যারেঞ্জিয়াল বলবেন, ফ্যারেঞ্জিয়াল আবার কি খাইতে হয় পেন্সিডিলের মতন? না বাবু, ওই যেদিক ওই 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 যন্ত্রটাই যেহেন দিয়ে ধরেন না একরে, ওই জায়গার কথা বলতে। ফ্যারেঞ্জিয়াল অর মেটাকার্পাল, এই জায়গায় এর আশেপাশে এই ধরনের ছোট হাড্ডিতে যদি বাতের আগমন হয়, বাত যদি থাকে, হোমিওপ্যাথিতে যতগুলা ওষুধ আছে, আজকে 7টা ওষুধ যে আলোচনা করলাম যা আছে, এগুলা সবার আগে কোলোফাইলামকে চিন্তা করবেন। সবার আগে কাউকে চিন্তা করবেন? কোলোফাইলামকে। আর বিশেষ করে যদি এটা মেয়ে মানুষের মধ্যে হয়, যেমন মেয়ে মানুষেরা পাটাতে কি ভাসে মশলা, ও থুক করি, এখন তো ডিজিটাল যুগ, ব্লেন্ডারে ভাসেন, ব্লেন্ডারের মশলা আর হইল ওই পাটাতে ঘষা মশলা কোনোদিন এক হয় গো? হয় না। যদি না হয় তাইলে ওই মা বোনেরা যে কষ্ট করে পাটা ঘষা খাওয়ায়, অগজীবনে বকবেন না, ধমকাবেন না। আমি রোগী দেখার অভিজ্ঞতা থেকে বলছি, অনেক পুরুষ মানুষ এরকম আছে, বাড়ির বউয়ের অসুস্থ হইলে টাকা দেয় না। এগুলা করবেন না। ওদেরকে আগে ডাক্তারের কাছে নিয়ে যাবেন। আপনি যদি 3 টাকা দামের ট্যাবলেট খান, 30 টাকা দিয়ে যদি হোমিওপ্যাথি খান, ওদেরকে 3000 টাকা দিয়ে হোমিওপ্যাথি খাওয়াবেন। কারণ ওটা ছাড়া আপনি অসহায়, আপনার সব গোলমাল বেঁধে যাবে। তো বিশেষ করে মেয়েদের ক্ষেত্রে যদি এরকম পান, মেয়েদের যে কোনো বাতের ক্ষেত্রে কোলোফাইলামকে আমরা চিন্তা করতে পারি। কোলোফাইলামের কিছু দারুণ আরো কমপ্লেন্টস আছে, যেমন এতক্ষণ যা বললাম ইনফ্লামেশন রিলেটেড, সব ইনফ্লামেশন রিলেটেড সব পাবো। রিউমাটিজম, মিনিস্ট্রেশন ডিউরিং, এক মাসিকের কষ্ট, এরপরে আবার বাতের কষ্ট, আর এই কষ্টকে লাঘব করার জন্য আমাদের হোমিওপ্যাথি মেন অস্ত্রই হচ্ছে কোলোফাইলাম। মেন অস্ত্র কি? কোলোফাইলাম। বাত, প্রেগনেন্সির সময় এক প্রেগনেন্সির কষ্ট, এই কষ্ট জীবনেও আপনারা বুঝবেন না, একটা পুরুষ মানুষও বুঝবে না, একটা পুরুষ মানুষের বোঝার ক্ষমতা নাই। এক কষ্ট, 24 সপ্তাহ যাওয়ার পরে পেটের মধ্যে ঢিসুম ঢাসুম শুরু করে, আর এক কষ্ট, এর মধ্যে আবার জয়েন্টে পয়েন্টে ব্যথা, ওষুধ লাগাবো কোথা? ও লাগাইতে হবে না, ওকে কোলোফাইলাম দেন। প্রেগনেন্সি ইন, সেখানেও আমরা কোলোফাইলামকে চিন্তা করব। ওই যে মেটাস্টেটিস বললাম ব্রেনে, মেটাস্টেটিস বললাম আয়ে, এর মেটাস্টেটিস হয় সার্ভাইকাল রিজনে। ডাক্তার বাবু, আমি প্রেগনেন্ট, আমার অন্য কোথাও ব্যথা নেই, কিন্তু এই ছোট ছোট যতগুলো আমার শরীরে হাড্ডি আছে, সবগুলা নড়লে আমি বুঝতে পারি ব্যথা হয়। স্মল জয়েন্ট, প্রেগনেন্সি ইন, আমরা কোলোফাইলামকে চিনি না। রোগীর ভ্যাজাইনাইটিস হয়েছে, রোগীর পিসিও হয়েছে, রোগীর ইউটেরাইন কোনো কমপ্লেন্স হয়েছে, তার সঙ্গে স্মল জয়েন্ট পেন, আমরা সেখানেও কোলোফাইলামকে চিন্তা করব। সবার আগে সুপার গ্রেড রেমেডি, সবার আগে সুপার গ্রেড রেমেডি। যেহেতু মেটাকার্পাল এবং ফ্যারেঞ্জিয়াল বললাম, রেপার্টরি থেকে দেখিয়ে দিচ্ছি, চলে যান এক্সট্রিমিটিস চ্যাপ্টারে, যান পেনে, সাবরুব্রিক্স দেখেন রিউমাটিজম, তারপরে তার সাবরুব্রিক্স দেখেন হ্যান্ডস অ্যান্ড বোনস অ্যান্ড মেটাকার্পাল অ্যান্ড ফ্যারেঞ্জিয়াল, দুটো রুব্রিক্স পাশাপাশি আছে, সবগুলোতে দেখেন কোলোফাইলাম কভার করছে। কোলোফাইলাম
কাভার করছে। পাশাপাশি আমরা একটা স্পাইকেটা পড়ে এসেছি স্মল জয়েন্টের জন্য চিন্তা করব, আমরা বেলেডোনাকে চিন্তা করব, আমরা যুক্তিতর্কের খাতিরে আর্স আয়োডকেও চিন্তা করতে পারি। সোয়েলিং ইন রিউমাটিজম ফিঙ্গার, রিস্ট, ক্রনিক or acute or toes or feet or thigh or ankle, lower limbs and upper limbs, আমরা এই সবগুলো জায়গাতে যতগুলো স্মল বোনস আছে সবগুলোর ক্ষেত্রে কোলোফাইলামকে চিন্তা করব। পোটেন্সি 30, 50 সহস্রতমিক যদি থাকে আগে 0.1 দেবেন, নয়তো 2 দেবেন। 0.1 দিবেন, নয়তো 2 দেবেন। এই হলো 7টা বাত কেন্দ্রিক ঔষধের আলোচনা। এই ঔষধের আরো এই ওষুধগুলোর বহু লক্ষণ আছে, কিন্তু যে সকল রুগীরা তার অন্যান্য কমপ্লেন্সগুলো শেয়ার করতে চায় না, তার কষ্টের জন্যে হোক, কিছু আরাম পাইলে হয়তো এসে তারপরে আপনার সঙ্গে গল্প করবে, এই সকল ক্ষেত্রে আমি যেইভাবে স্পেসিফিক পয়েন্টগুলো বললাম যদি পেয়ে যান, আশা করি একটা কেসও মিস করবেন না। আজকের আলোচনার দ্বারা ধরেই নিচ্ছি আপনারা উপকৃত হলেন। নেক্সট শুক্রবার আমি বাকি ওষুধগুলো আলোচনা করব। যেহেতু এই পয়েন্টটাকে ধরেছি, বাংলাদেশের 70 থেকে 75% মানুষ এই রোগে আক্রান্ত, তাই ধৈর্য সহকারে আমরা পুরোটা সময় এখানে দিই। আমি রেপার্টরি নিয়ে আলোচনা করে দিচ্ছিলাম সময়ের ফাঁকে ফাঁকে, তবে আজকে সিদ্ধান্ত নিয়েছি ওই রুব্রিক্সগুলো যতগুলো আমি লক্ষণ বলেছি সবগুলো লক্ষণ, অ্যাসোসিয়েটেড লক্ষণ, সাব রুব্রিক্স, রুব্রিক্স, তার সাব রুব্রিক্স, সবগুলো রেপার্টরি থেকে আমি বের করে একটা শিট করে আমি আপনাদেরকে দিয়ে দেব। আপনারা পুনরায় এই ভিডিওটা রেকর্ড আছে আপনাদেরকে দেব, আপনারা ওটা বারবার শুনবেন এবং ওই রুব্রিক্সগুলোতে করবেন, চোখ বোলাবেন। যদি পারেন বাড়িতে যদি প্রিন্টার থাকে, আমি যেটা করে পড়েছি প্রিন্টার থেকে প্রিন্ট করে নেবেন এবং আমার লাইনগুলোর সঙ্গে, আমার বাংলাগুলোর সঙ্গে ওইগুলা নিচে নিচে রুব্রিক্সগুলা লিখে, তাহলে সহজেই আপনারা আয়ত্তে নিয়ে চলে। আজকের ক্লাসের বিষয়ে যদি কারো কোনো মন্তব্য থাকে অবশ্যই করতে পারেন। আপনাদের কারো কোনো কিছু শেয়ার করার থাকে তাহলে অবশ্যই এখন করবেন। আমি মাইক্রোফোন বন্ধ করে দিচ্ছি, আপনাদের ওপরে ছেড়ে দিলাম।